অনেকেই বলতেছে যে সাউন্ডে প্রবলেম হচ্ছে, আমি একটু চেক করে নিই। আচ্ছা, এখন একটু দেখো তো ভাই যে শোনা যাচ্ছে কিনা। সাউন্ড কি শোনা যায়? আমি একটু চেক করে নিচ্ছি। মনে হচ্ছে এখন শোনা যাবে। ঠিক আছে। ওকে, তোমরা দেখো তো ভাই যে এখন শোনা যাচ্ছে কিনা। ওকে, এখন শোনা যাচ্ছে। এখন একটু খেয়াল করি যে তুমি একটা রেখাকে হচ্ছে উপস্থাপন করবা, যে তুমি একটা সরল রেখাকে উপস্থাপন করবা। এর জন্য এখন তুমি দেখো যে কাজটা কিভাবে হতে পারে। আমি একটু টাইম নিচ্ছি, আমার হাতে আমি একটা ধরো একটা জিনিস নিলাম, যে এই একটা হচ্ছে আমার হাতে একটা জিনিস আছে। এটা আসলে কি জিনিস এটা তোমাদেরকে দেখাচ্ছি, একটু প্রিপারেশন নিয়ে নিই এটার। আচ্ছা, ঠিক আছে। মেবি দেখা যাচ্ছে, ধরো এটা একটা কাঠি। এই কাঠিটা হচ্ছে, বা এটা একটা সিলিন্ডার, যাই হতে পারে। এটা হচ্ছে ধরে নিচ্ছে একটা সরল রেখা। এখন তুমি চিন্তা করো যে এই সরল রেখাটাকে আমি এইভাবে ফেলে রাখি, আমি এইভাবে রাখি, সোজা করে রাখি, আমি শোয়ায় রাখি, আমি একটু বাঁকা করে রাখি, এই রেখার দৈর্ঘ্য কিন্তু চেঞ্জ হবে না। এই রেখার কোনো দৈর্ঘ্য চেঞ্জ হচ্ছে না, মানে এই রেখার ভরের কোনো চেঞ্জ হচ্ছে না, এই রেখার কিছু চেঞ্জ হচ্ছে না। বাট তুমি একটু জিনিস খেয়াল করো, রেখাটা যখন শুয়ে আছে আর রেখাটা যখন একটু বাঁকা হয়ে আছে, রেখাটার কিছু চেঞ্জ না হলেও এই দুই জায়গার মাঝের কিন্তু অ্যাঙ্গেলের চেঞ্জ হচ্ছে। এখন তুমি আমাকে বলো যে রেখাটা, এইটা হচ্ছে ধরলাম হচ্ছে ভূমি, এটা হচ্ছে মাটি। রেখাটা যখন এই অবস্থায় আছে, এইটা কি বেশি খাড়া অবস্থায় আছে নাকি এই রেখাটা বেশি খাড়া অবস্থায় আছে? তাহলে এই যে কোন রেখাটা বেশি খারাপ, এটা তুমি বুঝো কিভাবে? এই নিচের অ্যাঙ্গেল দেখে হচ্ছে বুঝো। আর এই জিনিসটার নামই হচ্ছে ঢাল। তার মানে ঢাল নির্দেশ করে রেখাটা শুয়ে আছে, বাঁকা হয়ে আছে, একবারে ভার্টিক্যালি আছে না কি অবস্থায় আছে। রেখার দৈর্ঘ্য নির্দেশ করে না, বরং ঢাল হচ্ছে রেখার দিক নির্দেশ করে, বা কোন দিকে বা কিভাবে রেখাটা আছে। এখন তুমি ঢাল আসলে কি জিনিস, এটা কি দিয়ে নির্দেশ করা হয়? দেখো, আমি এইটা একটা রেখা আঁকলাম, আমি দুইটা রেখা আমি নতুন করে আঁকি। একটা খেয়াল করো যে আমি একটা এই যে সবুজ রেখাটা আঁকলাম, এই একটা হচ্ছে আমার রেখা, এবং আরেকটা হচ্ছে আমি এরকম একটা কালো রেখা আঁকলাম। এখন তুমি আমাকে বলো, এই সবুজ রেখা এবং কালো রেখার মধ্যে কোন রেখাটা খাড়া বেশি? এখন তুমি অবশ্যই বলবা যে কালো রেখাটা খাড়া বেশি, কেননা এই এক্স অক্ষকে আমরা ভূমি ধরছি, আর সবুজ রেখাটা খাড়া কম। কিন্তু কিভাবে বুঝতেছো? দেখো ভাই, এই সবুজ রেখাটার অ্যাঙ্গেল কম, আর এইটার অ্যাঙ্গেল হচ্ছে বেশি। তাহলে এই অ্যাঙ্গেলের সাথে যেহেতু ঢাল হচ্ছে কতটুকু খাড়া নির্দেশ করে, আবার এই অ্যাঙ্গেলও হচ্ছে কতটুকু খাড়া নির্দেশ করতেছে, তার মানে এই ঢালের সাথে কিন্তু অ্যাঙ্গেলের একটা মারাত্মক সম্পর্ক আছে। তাহলে এই ঢাল যেটা, এই ঢালকে বলা হচ্ছে এম দিয়ে। এইটা হচ্ছে কোনো রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ করে থাকে, এই কোণের হচ্ছে ট্যান থিটা। এখন তুমি একটু বলো যে এই রেখাটা হচ্ছে খাড়া কম, তার মানে এইটা থিটা কম। তাহলে এই থিটাটা ধরো 60 ডিগ্রি হলে এটা 70-80 ডিগ্রি হবে। তার মানে দেখো, ট্যান 60 ডিগ্রির মান আর ট্যান 70 ডিগ্রির মান তুমি এখানে বসিয়ে দেখো যে ট্যান 60 ডিগ্রির মানের চাইতে ট্যান 70 ডিগ্রির মান বড় হবে। তার মানে ঢাল যত বেশি, রেখা তত খাড়া। কথা বুঝছি কিনা? তাহলে ঢাল কি জিনিস এটা আমরা বুঝে গেছি। এবার ঢালের সাথে যারা মানে 9-10-এ পড়ছিল, অনেক দিনে ঢাল ভুলে গেছে, তাদের জন্য একবারে মানে সিম্পল একটা জিনিস ঢাল, এটা আমরা একটু ক্লিয়ার করে নিলাম। এখন তুমি একটু খেয়াল করো যে এইটা হচ্ছে আমার এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এই হচ্ছে আমার সবুজ রেখাটা, এই হচ্ছে সবুজ রেখাটা। এখন এই সবুজ রেখাতে যে কোণটা তৈরি হবে, এই কোণের ট্যান থিটা হচ্ছে ঢাল। তার মানে এই কোণটা যদি আমি থিটা বলি, তাহলে ঢাল ইকুয়াল টু হচ্ছে ট্যান থিটা। খেয়াল করো, ঢাল ইকুয়াল টু ট্যান থিটা, আর ট্যান থিটা ইকুয়াল টু আমরা জানি লম্ব ভাগ হচ্ছে ভূমি, লম্ব ভাগ হচ্ছে ভূমি। এখন তুমি খেয়াল করো
যে এই থিটা দিয়ে যদি আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, অর্থাৎ এইখান থেকে এক্স অক্ষের উপর আমি একটা টান মেরে দিলাম, এবার তুমি দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ পাওয়া যাচ্ছে, একটা সমকোণী ত্রিভুজ পাওয়া যাচ্ছে। এখন তুমি বলো এইটা যেহেতু থিটা, তাহলে ত্রিকোণমিতি থেকে আমরা জানি যেইখানে থিটা ওই দিক থেকে তাকাতে হয়, তাহলে এইখানে যদি তোমার চোখ থাকে, এই থিটার দিকে যদি তুমি তাকাও, তাহলে এই বাহুটা শুয়ে আছে আর এই বাহুটা দাঁড়ায় আছে। তার মানে এই শুয়ে আছে যেটা, এটা হচ্ছে ভূমি, মাটিতে শুয়ে আছে, আর ও হচ্ছে লম্ব। তাহলে এই লম্ব দেখো ওয়াই অক্ষের দিকে, তাহলে এইটাকে আমরা যদি বলি ওয়াই, আর এক্স অক্ষের দিকে যেটা আছে এটাকে যদি এক্স বলি, তাহলে এইখান থেকে কিন্তু আমরা ঢাল ইকুয়াল টু, এই ছবিতে ঢাল ইকুয়াল টু লিখতে পারি ওয়াই ভাগ এক্স, ওয়াই ভাগ এক্স। কেন বলো তো? কেননা ঢাল তো ট্যান থিটা, আর ট্যান থিটা মানেই হচ্ছে লম্ব ভাগ ভূমি। কথা বুঝতে পারছে এতটুকু? ওকে, প্রথমের জিনিসগুলো একবারে বেসিক ব্যাপার হবে, একটু দ্রুত নোট করে ফেলবা সবাই, একটু দ্রুত নোট করে ফেলবা। এবং আমি পার্সোনালি আজকের লেকচারে যারা নোট তুলে এই গ্রুপে আবার নোটটা আপলোড দিবা, যার নোট, যে তিনজনের নোট আমার খুব বেশি পছন্দ হবে, আমি পার্সোনালি তাদের সেই তিনজনকে আসলে পুরস্কৃত করবো আর কি, এটা একটা সিদ্ধান্ত নিয়েছি। এবার তুমি চিন্তা করো যে এই হচ্ছে আমার এক্স অক্ষ আর এই হচ্ছে আমার ওয়াই অক্ষ। এখন দেখো আমরা দূরত্ব কিভাবে হিসাব করি, দূরত্ব বা দৈর্ঘ্য কিভাবে হিসাব করি। মনে করো এইটা একটা হচ্ছে, ধরো এটা হচ্ছে একটা মানুষ, মানুষটা লম্বা বেশি দাঁড়ায় আছে, এই মানুষটার নাম হচ্ছে ধরো হচ্ছে আবুল, আবুল এইখানে দাঁড়ায় আছে। এখন আবুলের থেকে x1 দূরত্ব হেঁটে বাবুল হচ্ছে এইখানে চলে আসলো, তার মানে এটা হচ্ছে বাবুল। তার মানে বলতো আবুলের থেকে বাবুল কতটুকু দূরত্ব অতিক্রম করছে? x1। আবার তুমি চিন্তা করো পরের দিন আবার বাবুল আসছে, পরের দিন আবার বাবুল এসে আবুলের থেকে x2 দূরত্ব সরে এইখানে চলে গেছে, এইখানে। তার মানে এই দূরত্বটা হচ্ছে, আমি নিচে লিখতেছি এই দূরত্বটা হচ্ছে আমাদের x2। এখন তুমি বলো তো আবুল আগের দিনের থেকে আজকে কতটুকু দূরত্ব বেশি গেছে? তার মানে এই যে মাঝখানে আমি যদি লাল কালি দিয়ে লিখি, তাহলে এইটুকু মূলত হচ্ছে দূরত্ব, সরি এটা নীল কালি দিয়ে লিখলাম, তাহলে এই দূরত্বটা তুমি কিভাবে পাবে? এটা হচ্ছে x2 আর এটা হচ্ছে x1। তার মানে দূরত্ব, ডিস্টেন্স d ইকুয়াল টু আসলে x2 মাইনাস হচ্ছে x1। তার মানে পরেরটা বিয়োগ হচ্ছে আগেরটা, তাহলেই তুমি এই দূরত্বটা পেয়ে যাচ্ছ। এইটা নিয়ে আমরা এর আগেও একদিন একটা কথা বলেছিলাম। এইগুলা জিনিস হচ্ছে ছোট ছোট জিনিস, বাট অনেক সময় স্টুডেন্টরা ধরতে ভুল করে ফেলে। এবার তুমি একটু খেয়াল করো যে আমার এই হচ্ছে এই নীল কালারেরটা হচ্ছে রেখা, আমি আবার ডিফারেন্ট অ্যাপ্রোচে ঢাল নির্ণয় করব, ডিফারেন্ট একটা অ্যাপ্রোচে ঢাল নির্ণয় করব। এখন ধরো এইখানে যে বিন্দুটা আছে, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে x1 y1, ঠিক আছে? আর এর উপরে আরেকটা যে বিন্দু আছে ধরে নিচ্ছি, এই বিন্দুটা হচ্ছে x2 y2। কথা হচ্ছে কি? এখন তোমরা কিন্তু বিন্দু ঠিকই বসাইতে পারো যে x1 y1 মানে কি? মানে হচ্ছে এই জায়গা পর্যন্ত হচ্ছে এই অরিজিন জিরো থেকে এই পর্যন্ত হচ্ছে ভূমি x1 আর এইটুকু হচ্ছে y1। তার মানে এই পুরাটা হচ্ছে x1 আর এইটুকু হচ্ছে y1। কথা হচ্ছে কি? আবার এইটা x2 y2, তার মানে আমি একটু খেয়াল করি, আমি এইটুকু এখানে টান দিয়ে লিখি, এটা হচ্ছে x1। আবার এই বরাবর দেখো এইটার ভূমি হচ্ছে x2, তার মানে এই বরাবর দূরত্বটা হচ্ছে x2। তাহলে তুমি আমাকে বলো যে এই মাঝখানের দূরত্বটা কত? এই মাঝখানের দূরত্বটা হচ্ছে x2 মাইনাস x1। এটা আমরা বুঝছি কি? আবার পরেরটা একটু সবুজ কালিতে খেয়াল করো যে এইখানে এইটুকু হাইট হচ্ছে y1, এইটুকু হাইট হচ্ছে y1 আর এইটুকু হাইট হচ্ছে y2। তাহলে বলো তো এই বরাবর যদি একটা y1 আমি এইখানে লিখি, তার মানে এইটুকু হচ্ছে y1। খেয়াল করো এই হাইটটা y1, সেম হাইট এইটা হচ্ছে y1, আবার এই পুরাটুকু হচ্ছে y2। তাহলে তুমি আমাকে বলো এই y অক্ষ বরাবর এইটুকুর দূরত্ব কত? y2 মাইনাস y1। এইটুকু তো হচ্ছে, এইটুকু হাইট হচ্ছে y2 মাইনাস y1। এইবার মাঝখানে আমি মুছে দিচ্ছি, এই দূরত্ব তোমরা খুব সহজেই ক্যালকুলেশন করতে পারবে, আমি এই সবই মুছে দিলাম। তাহলে এবার একটু দেখো যে আমি এখানে একটা ত্রিভুজ আঁকবো, ত্রিভুজটা আঁকলাম হচ্ছে এইরকম, ত্রিভুজটা আঁকবো হচ্ছে, ত্রিভুজটা ঠিক এইরকম একটা ত্রিভুজ আঁকবো। এবার তুমি দেখো রেখা কিন্তু এই নীল দাগটা হচ্ছে রেখা, এই নীল দাগটা হচ্ছে রেখা, তাহলে এইটা হচ্ছে সেই রেখার কোণ থিটা। তাহলে এইটা যদি থিটা হয় এইটাও কিন্তু হচ্ছে থিটা।
কথা বুঝছে কি? অনুরূপ কোণ। তার মানে এই কোণের ট্যান থিটাও যা, এই কোণের ট্যান থিটাও তাই। তার মানে এই জায়গার থেকে আমরা ঢাল বের করার চাইতে এই জায়গা থেকেও আমরা ঢাল বের করতে পারি। তার মানে তুমি চিন্তা করো, বড় ত্রিভুজ না এঁকে তুমি ছোট্ট একটা ত্রিভুজ এঁকেও কিন্তু ঢালটা বের করে ফেলতে পারো। এবার তুমি খেয়াল করো, এইটার ভূমি কত ভাই? এই ভূমিটাই ছিল এই যে নিচের এইটা x2 মাইনাস x1, আর এইটার লম্বটা কত ভাই? যেটা যে এইখানে হিসাব করছিলাম y2 মাইনাস y1। তাহলে এখানে ট্যান থিটা ইকুয়াল টু কত বলো তো ভাই? ট্যান থিটা ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি, y2 মাইনাস y1 ভাগ হচ্ছে x2 মাইনাস হচ্ছে x1। এখন তুমি বলো, এই যে ঢালটা বের করলে, এই ঢালটাই কিন্তু এই সবুজ রেখার ঢাল যেটা আগের বার বের করছিলে। আবার এই ঢালটাকেই আমরা বলতে পারি এটা হচ্ছে দুইটি বিন্দুগামী রেখার ঢাল, দুই বিন্দুগামী রেখার ঢাল। আবার খেয়াল করি, এটা হচ্ছে দুই বিন্দুগামী রেখার ঢাল। তার মানে আমরা এই অ্যাপ্রোচে দুই বিন্দুগামী রেখার ঢাল বের করে ফেলতে পারি। আমি এটুকুও মুছে দিচ্ছি, এটাও তোমরা জানো, যতটুকু বলার চেষ্টা করলাম এটাও তোমরা জানো। এবার তুমি একটু খেয়াল করি যে এইবার আমরা আবার ছবি আঁকবো। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এইবার আমি একটা ফাংশন লিখলাম y ইকুয়াল টু এফ অফ এক্স, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। এটা যে কোনো কিছুই হতে পারে y ইকুয়াল টু ধরো 2x স্কোয়ার প্লাস 1, যে কোনো কিছু হতে পারে। এই এফ অফ এক্সটা হচ্ছে একটা ফাংশন, সেটা 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 ভাগ x মাইনাস 2, যে কোনো কিছুই হতে পারে। সেই জন্য আমি এটাকে রেফারেন্স দিছি এফ অফ এক্স, এবং এইটার একটা লেখচিত্র আঁকলাম যে x এর মান বসিয়ে বসিয়ে y এর মান দিয়ে আমি দেখলাম লেখচিত্র হচ্ছে এইটা। ঠিক আছে? তার মানে এই লেখচিত্রটা হচ্ছে y ইকুয়াল টু এফ অফ এক্স এর। কথা বুঝছে কি? এইবার তুমি আমাকে ভেজালে পড়ে গেছে। দেখো, ঢাল যেটা আমি বলতেছিলাম এটা হচ্ছে সরল রেখার ব্যাপার, বাট এইখানে আমি যেটা করে ফেলছি এটা হচ্ছে বক্ররেখার ঢাল। সরি, এটা হচ্ছে বক্ররেখা হয়ে গেছে। তাহলে এই বক্ররেখার ঢাল আমরা কিভাবে বের করতে পারি, এখন এইটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে বক্ররেখার ঢাল আমরা কিভাবে বের করতে পারি। খেয়াল করো যে আমি এই বক্ররেখার এই পয়েন্টটাকে আমি বললাম হচ্ছে x1 y1, এই পয়েন্টটাকে বললাম x1 y1, এবং এই পয়েন্টটাকে বললাম হচ্ছে x2 y2। ইচ্ছা করে, খেয়াল করো, ইচ্ছা করে বললাম। এখন এই দুই বিন্দুগামী যদি আমি একটা রেখা চিন্তা করতাম, একটা রেখা চিন্তা করে নিতাম, এটা কিন্তু সরল রেখা চিন্তা করছে, বাট ব্যাপারটা কিন্তু লাল রেখা, বক্ররেখা। তার মানে বক্ররেখাকে আমরা সরল রেখা চিন্তা করে নিছি। তাহলে এইটা দিয়ে যদি আমি একটা ত্রিভুজ আঁকতাম, তাহলে আমার এই নিচেরটা হতো x2 মাইনাস x1 আর উপরেরটা হতো হচ্ছে y2 মাইনাস y1। তার মানে ঢাল ইকুয়াল টু হচ্ছে y2 মাইনাস y1 ভাগ হচ্ছে x2 মাইনাস হচ্ছে, দুই বিন্দুর ঢাল বের করতে পারি। এবার দেখো ছবিটা আমি আবার আঁকলাম, এই হচ্ছে আমার ছবি। এখন তুমি আমার বলো, আমি এই বিন্দুটাকে ধরলাম হচ্ছে x1 y1, তাহলে এইখানে আমি আরেকটা বিন্দু আমি ধরলাম। এই বিন্দুটার যে ভুজ হবে, দেখো এই বিন্দু থেকে এই বিন্দুটা দূরে, তার মানে এই বিন্দুর ভুজ যদি হয় x1, এইটা হবে x1 এর চাইতেও বড়। তার মানে এইটাকে আমরা বললাম হচ্ছে সে হচ্ছে x1 প্লাস সামথিং বড়। কতটুকু বড়? ডেল্টা x পরিমাণ বড়। কথা বুঝছে কিনা? দেখো এই বিন্দুর জন্য ভুজ হচ্ছে এইটা আমার হাতের নিচে, আর এই বিন্দুর জন্য ভুজ হচ্ছে এত বড়। তার মানে এই বিন্দুর ভুজ অবশ্যই এই বিন্দুর ভুজ থেকে বড় হবে। কতটুকু বড় হবে? ডেল্টা এক্স। আবার দেখো এইটুকুর হাইট হচ্ছে y1, এইটার হাইট এইটার চেয়েও বড়। তাহলে আমি ধরলাম যে y1 এর চাইতে এইটার হাইট ডেল্টা y পরিমাণ বড়। কথা বুঝছি না বুঝি নাই? কথা বুঝছে কি? এইবার তুমি একটু চিন্তা করো যে এই দুই বিন্দুগামী রেখার ঢাল যদি আমরা বের করতে চাই, এই দুই বিন্দুগামী রেখার ঢাল সেই m ইকুয়াল টু হবে y2 মাইনাস y1। তাহলে y2টা কত ভাই? y2টা হচ্ছে y1 প্লাস হচ্ছে ডেল্টা y, এটার থেকে মাইনাস হবে হচ্ছে y1 ভাগ x2 মাইনাস x1, তার মানে এই x বিয়োগ এই x, তার মানে x1 প্লাস হচ্ছে ডেল্টা x মাইনাস হচ্ছে x1। তার মানে ঢাল ইকুয়াল টু আমরা লিখতে পারতেছি ডেল্টা y ভাগ হচ্ছে ডেল্টা x। তার মানে ওই জটটুকু বেশি, তার মানে কোটির অন্তর। দেখো এটা হচ্ছে y2, এটা হচ্ছে y1, কোটির অন্তর ভাগ হচ্ছে ভুজের অন্তর। কথা কি ক্লিয়ার এতটুকু? তার মানে আমরা বক্ররেখার দুই বিন্দুগামী ঢালু বের করতে পারি, বক্ররেখার দুই বিন্দুগামী ঢালু আমরা বের করতে পারি।
এইবার তুমি একটু চিন্তা করো যে এই দুইটা বিন্দু যে আছে এটা কিন্তু একটা দূরে দূরে আমি আঁকছি, যথেষ্ট দূরে। এইবার তুমি চিন্তা করো, আমি ধীরে ধীরে এই লাইনটা মুছে দিচ্ছি, একটু খেয়াল করি। এই জায়গার যে সেকেন্ড বিন্দুটা ছিল, এই বিন্দুটাকে যদি আমি এই জায়গাতে চিন্তা করতাম, উপরে না চিন্তা করে এই বিন্দুকে আমি একটু নিচে চিন্তা করতাম, তাহলে দেখো আগের বারে, আচ্ছা আমি একটু মানে তোমরা যেন একটু বুঝতে পারো এই জন্য আমি একটু দুইটা ছবি আঁকি, পরপর দুইটা ছবি আঁকি, কম্পেয়ার করলে বুঝতে পারবা, সুবিধা হবে। একটু সময় নিচ্ছি। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এই হচ্ছে আমাদের বক্ররেখাটা। আর এই পয়েন্টকে আমরা বলছিলাম হচ্ছে x1 y1, আর এই পয়েন্টটাকে আমরা বলছিলাম হচ্ছে x1 প্লাস ডেল্টা এক্স, আর y1 প্লাস হচ্ছে ডেল্টা ওয়াই। তাহলে এই দুই বিন্দুগামী যে রেখা তার ঢাল আমরা বলছি হচ্ছে, দেখছি যেটা ডেল্টা ওয়াই ভাগ হচ্ছে ডেল্টা এক্স। ঠিক আছে, এবার তুমি খেয়াল করো এই ছবিটা, এটা কিন্তু এইটুকু হচ্ছে ডেল্টা এক্স আর এইটুকু হচ্ছে ডেল্টা ওয়াই। ক্লিয়ার? এবার আমি সেম ছবিটাই আবার আঁকবো। ধরো এই হচ্ছে সেই একই লাল রেখা, এইটা সেই একই বিন্দু x1 y1, বাট এই যে দূরের বিন্দুটা, এই দূরের বিন্দুটা এত দূরে না দিয়ে আমি একটু কাছে নিয়ে আসলাম। তাহলে দেখো এই যে ভূমি আর যে উচ্চতা, এই ভূমির যে ডেল্টা এক্স আর এইখানের যে ডেল্টা ওয়াই, দেখো তো এইখানের ডেল্টা এক্স ডেল্টা ওয়াই থেকে কম কিনা। তার মানে বিন্দু দুইটার মধ্যে ডিস্টেন্স যত কমতেছে, ডেল্টা এ ওয়াই ডেল্টা এক্স এর মান তত কমতেছে। দুইটা ছবি কম্পেয়ার করি, এই ছবি এবং এই ছবি কম্পেয়ার করি। দেখো এইখানে বিন্দু দুইটার মধ্যকার দূরত্ব আর এই জায়গার বিন্দু দুইটা দূরত্ব যদি আমরা কম্পেয়ার করি, তাহলে দেখা যাচ্ছে এই দুইটা বিন্দুর মধ্যকার দূরত্ব আর এই দুইটার বিন্দুর মধ্যকার কিন্তু দূরত্ব কম। তার মানে বিন্দু দুইটা যখন কাছাকাছি চলে আসবে, আবার সাউন্ডে প্রবলেম হচ্ছে, এখন তো সাউন্ড শোনা যাওয়ার কথা। আচ্ছা আমরা আরেকটু দেখি যে সাউন্ডটাকে আরেকটু মডিফাই করা যায়। ওকে, এখন আশা করি শোনা যাবে। এখন তুমি দেখো যে বিন্দু দুইটা যত কাছাকাছি চলে আসতেছে, ডেল্টা ওয়াই এবং ডেল্টা এক্স এর মান তত কমে যাচ্ছে। আমি আরেকটা 3 নাম্বার ছবি আঁকি। দেখো এই হচ্ছে আমাদের লেখচিত্রটা। এইবার দুইটা বিন্দুকে আমি আরও যদি কাছে বলি, এইখান থেকে আরও কাছে, তাহলে দেখো ডেল্টা এক্স এবং ডেল্টা ওয়াই, এই হচ্ছে ডেল্টা ওয়াই আর এই হচ্ছে ডেল্টা এক্স। তাহলে এই জায়গার ডেল্টা এক্স এবং ডেল্টা ওয়াই, এই ছবির ডেল্টা এক্স এবং ডেল্টা ওয়াই এবং এই ছবির ডেল্টা এক্স এবং ডেল্টা ওয়াই যদি আমরা কম্পেয়ার করি, দেখা যাচ্ছে এইখান থেকে এই জায়গা কম, এই জায়গার থেকে এই জায়গা কম। তার মানে বিন্দু দুইটার মধ্যকার ডিস্টেন্স যত কমে যাচ্ছে, তত ডেল্টা ওয়াই ডেল্টা এক্স এর পরিমাণ তত কমে যাচ্ছে। কমতে কমতে এবার 4 নাম্বার ছবিতে চলে আসি। তাহলে দেখো 4 নাম্বার ছবিটাই হচ্ছে মেইন ছবি, এইটাই হচ্ছে ছবিটা বুঝতে হবে। দেখো এই হচ্ছে আমাদের রেখাচিত্রটা। দেখো এই হচ্ছে আমার একটা বিন্দু, আর একটা বিন্দুকে আমি দূরে না বলে এই বিন্দুর কাছাকাছি, একেবারে কাছাকাছি দিয়ে দিলাম, তখন কিন্তু এইখানের যে ডেল্টা এক্স এবং ডেল্টা ওয়াই হবে, এইটা একবারেই নগণ্য হবে, জিরোর কাছাকাছি হবে। দেখো আমি ছবি আঁকছি, তুমি বুঝতেইছো না যে এইটা ডেল্টা এক্স এবং এইটা ডেল্টা ওয়াই। তার মানে এইখানে কিন্তু যে ডেল্টা এক্স এবং যে ডেল্টা ওয়াই দুইটাই কিন্তু জিরোর কাছাকাছি হবে, আর একবারে ছোট জিরোর কাছাকাছি যে ডেল্টা এক্স, এটাকেই বলা হয় হচ্ছে ডিএক্স। আর একবারে ছোট যে ডেল্টা ওয়াই জিরোর কাছাকাছি, এইটাকেই বলা হয় হচ্ছে ডিওয়াই। এটার নামই হচ্ছে ডিওয়াই বা ডিএক্স বা ডিডিএক্স অফ ওয়াই, যেটা নিয়ে আমরা গতদিন আলাপ আলোচনা করেছিলাম। এখন তুমি আমাকে বলো, এইখানে যে ঢাল পাচ্ছিলাম সেটা কিন্তু দুই বিন্দুগামী রেখার ঢাল, বক্ররেখার ঢাল না, এই সরল রেখার ঢাল। এইখানে আমি পাচ্ছিলাম এই সরল রেখার ঢাল, এইখানে আমি পাচ্ছিলাম এই সরল রেখার ঢাল, বাট এইখানে কিন্তু দুইটা বিন্দু এতই কাছে যে আমরা এই রেখার ঢাল পাবো। এখন দেখো এই রেখাটা এই লাল রেখাকে কিন্তু দুই জায়গা ছেদ করছে,
এইখানে যার ঢাল সেও লাল রেখাকে দুই জায়গা ছেদ করছে, বাট এই জায়গা যে রেখাটা সে ছেদ করে নাই, সে স্পর্শ করে গেছে। কি করে গেছে? স্পর্শ করে গেছে। তার মানে কোনো ফাংশনেরকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে, এটাই তো এক্সের সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ, তার মানে কোনো ফাংশনকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে যে ডিওয়াই বাই ডিএক্স পাওয়া যায়, সেটাই তো এখানে। এই ডিওয়াই বাই ডিএক্স কিন্তু একটা ঢাল, বাট সেটা কিন্তু দুই বিন্দুগামী রেখার ঢাল না, সেইটা বক্ররেখার ওই বিন্দুতে স্পর্শকের ঢাল। কথা বুঝছি না বুঝি নাই? কথা কি বুঝছি? তার মানে গত 2-3টা এপিসোডে আমরা যে ডিওয়াই বাই ডিএক্স বা ডিডিএক্স অফ ওয়াই এই সমস্ত ইত্যাদি ইত্যাদি বাংলা বলতেছিলাম, এইটা আসলে কি? এটা আসলে কোনো বক্ররেখার কোনো নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকের ঢাল। কথা বুঝছে কি? আমি একটা সহজ এক্সাম্পল দিয়ে নিই। সহজ একটা এক্সাম্পল নিব। এতক্ষণ যা বললাম সেটা হচ্ছে আমি যে বাংলা কথাটা বললাম, সে যে স্পর্শকের ঢাল, কেন স্পর্শকের ঢাল সেটা আমরা বুঝলাম। ঠিক আছে, এবার একটু খেয়াল করি, আমরা একটা কোশ্চেনের দিকে যাই। ধরো এটা যে y = 2x² - 1, এটা একটা বক্ররেখা সমীকরণ। এত বক্ররেখার এই বক্ররেখাটার কোনো একটা বিন্দুতে ধরো আমরা বললাম হচ্ছে এই বক্ররেখার 27 বিন্দুতে ঢাল কত? কথা বুঝছি কি? তাহলে দেখো, এই হচ্ছে, ধরো আমি ওই বক্ররেখার লেখচিত্র আমি ধরে নিচ্ছি, এইটা যে হবে তা কিন্তু না, ধরে নিচ্ছে এটা। এখন 27 বিন্দু হচ্ছে এই বিন্দুটা, 27 বিন্দু, এই বিন্দুতে স্পর্শকের ঢাল নিব। তাহলে দেখো তো, বিন্দুতে স্পর্শকের ঢাল আমরা একটু আগেই দেখছিলাম যে দুই বিন্দু এক জায়গা পড়ে যায়, সেই জন্যই হয় হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। তার মানে এইটাই কিন্তু আমাকে বের করতে হবে। কথা বুঝছে কি? তাহলে আমাদের দেওয়া আছে হচ্ছে y = 2x² - 1, উভয় পক্ষকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তার মানে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ddx, এটাই মানে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। এই পাশে আছে y = এই দিকেও x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, 2x² - 1, সাইড নোট দিয়ে দিব, উভয় পক্ষকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে পাই। তার মানে এটাই হচ্ছে dy বাই dx। 2x² পাওয়ার সামনে আসে 4x - 1, ধ্রুবকের অন্তরীকরণ 0, তার মানে ডিওয়াই বাই ডিএক্স = 4x। এটাই হচ্ছে ঢাল কত বিন্দুতে? 27 বিন্দুতে। তার মানে x এর মান 2 এবং y এর মান 7, তার মানে ঢাল ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে 4x। তার মানে 4 × x এর মান বসিয়ে দিই 2, তার মানে হচ্ছে 8। এই হচ্ছে আমাদের ঢাল 27 বিন্দুতে। তার মানে কোনো বিন্দুতে যদি ঢাল বের করতে বলে, তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে যে ডিওয়াই বাই ডিএক্স পাবো, ওইটাই আসলে কোনো বক্ররেখার ঢাল। কথা বুঝছি কি? ওকে, তার মানে আমরা এতক্ষণ যা বুঝলাম, আমরা আজকে যা পড়বো আর কি, এইটার জন্য এতটুকু কথা আমি তোমাকে এতক্ষণ ধরে বুঝাইলাম। সেটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স = বক্ররেখার স্পর্শকের ঢাল। এই কথাটা তুমি বুঝতে পারছো কি না? যদি এই কথাটা বুঝো, তাইলে এই কথাবার্তা সামনে আগানো যাবে। ঠিক আছে, এই কথাটা বুঝলেই হবে। এবার তুমি একটু খেয়াল করো যে এই হচ্ছে এক্স অক্ষ এবং এই হচ্ছে ওয়াই অক্ষ। একটা রেখা যদি এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি করে, একবারে এক্স অক্ষের সাথে খাড়া 90 ডিগ্রি, তাহলে এইটার ঢাল হবে হচ্ছে tan 90 ডিগ্রি। আমরা জানি tan 90 ডিগ্রি মানে হচ্ছে কত ভাই? 1/0। আবার যদি কোনো একটা রেখা, এ হচ্ছে এক্স অক্ষ আর এ হচ্ছে ওয়াই অক্ষ, ধরো এক্স অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের উপর শুয়ে আছে, তাহলে বলো তো সেই এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে? 0 ডিগ্রি। তার মানে ঢাল হচ্ছে tan 0 ডিগ্রি। কথা বুঝছি? তার মানে এক্স অক্ষের সাথে খাড়া, তার ঢাল হচ্ছে tan 90 ডিগ্রি, আর এক্স অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের উপর শুয়ে আছে, তার ঢাল হচ্ছে tan 0। ঠিক আছে, tan 0 মানে হচ্ছে 0। এতটুকু বুঝছি? ওকে, তাহলে তোমরা আজকে যে টপিকটা আমরা পড়বো, এই টপিকটা এখন তোমরা লেখো। আজকে আমাদের যে আলটিমেট গোল সেটা লিখে ফেলো। সেটা হচ্ছে গুরুমান ও লঘুমান নির্ণয়। ভালো মতন বুঝতে হবে ভাই,
একবার যদি ধাপে ধাপে কথা বুঝে যাও, আমি আগেই বলি এই গুরুমান এবং লঘুমান নিয়ে একটা বাজারে সমস্যা প্রচলিত আছে, এই সমস্যাটা বুঝতে হবে আগে। সমস্যাটা হচ্ছে যে অঙ্কগুলো গুরুমান এবং লঘুমান থেকে বোর্ড পরীক্ষায় আসে, এই অঙ্কগুলা সবাই পারে সারা বাংলাদেশের, এবং সবাই জানে এই অন্তরীকরণে আর কিছু সহজ বা কঠিন হোক, গুরুমান এবং লঘুমানের অঙ্ক সবচেয়ে সহজ। কেননা তারা জানে একবার অন্তরীকরণ করে 0 লিখতে হয়। যারা সেকেন্ড ইয়ার আছো বা যারা অ্যাডমিশন দিবা তারা এটা রিলেট করতে পারবা, ফার্স্ট ইয়াররা এখনও হয়তো বা রিলেট করতে পারবা না আমার কথা। গুরুমান এবং লঘুমানের অঙ্কের ক্ষেত্রে তারা সবাই জানে যে একবার অন্তরীকরণ করে dy/dx 0 লিখতে হয়, এরপরে ওইখান থেকে এক্সের 2টা মান বের করতে হয়, এই 2টা মান দ্বিতীয় অন্তরীকরণে বসাইতে হয়। যদি আমরা দেখি দ্বিতীয় অন্তরীকরণের মান নেগেটিভ, তাইলে বলি ওই মানের জন্য মান। যদি দেখি দ্বিতীয় অন্তরীকরণের মান পজিটিভ, তাইলে আমরা বলি ওই মানের জন্য হচ্ছে পজিটিভ হইলে লঘুমান, নেগেটিভ হইলে হচ্ছে গুরুমান, এটা আমরা বলি। কিন্তু এখানে কিন্তু যারা একটু এই জিনিসটা কনসাসলি চিন্তা করছো, তাদের মাথায় কিন্তু এই কোশ্চেনটা আসা উচিত যে গুরুমান মানে ভালো মান, বড় মান, ম্যাক্সিমাম মান, বড় মান। তাহলে পজিটিভ আসলে গুরুমান আর নেগেটিভ আসলে লঘুমান হইলে না ভালো হইতো? যে পজিটিভ তো ভালো, গুরুমানও ভালো, বেশি, ম্যাক্সিমাম, গুরুমান, গুরু তো সবার ভালো। আর লঘুমান, তা লঘুমানই ভালো বলতেছি পজিটিভ হইলে, আর গুরুমানই নেগেটিভ হইলে বলতেছি, এটা কেন? এইটা জিনিস করা বুঝতে হবে ভাই, ঠিক আছে? তো আমরা এই যে অঙ্কের অ্যালগরিদম মুখস্থ রাখলাম যে এই ধাপে এটা করব, এরপরে এটা করব, তারপরে ওইটা করব, আমরা এইভাবে পড়ব না। কথা বলছি, আমরা ডিরেক্ট গুরুমান এবং লঘুমানের শানে নজুল জানবো, ঠিক আছে? তোমরা যারা শেয়ার করতেছো না তারা একটু শেয়ার করে দাও, যেন তোমার ফ্রেন্ডরা হচ্ছে জয়েন করতে পারে, ঠিক আছে? ওকে, কত পার্সেন্ট আছে চার্জ এটা দেখে নেই, একটু পরে দাও, 20 মিনিট। ওকে, একটু খেয়াল করি গুরুমান এবং লঘুমান কি। তুমি একটা কথা বাংলায় লিখে নাও যে কোনো ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে, কোনো ফাংশনের লেখচিত্র অঙ্কন করলে যদি লেখচিত্রে টুপি এবং নৌকার মতন অংশ তৈরি হয়, কোনো ফাংশনের লেখচিত্র অঙ্কন করলে যদি লেখচিত্রে টুপি ও নৌকার মতন অংশ তৈরি হয়, তাহলে গুরুমান এবং লঘুমান বিদ্যমান থাকবে। এই কথা বাংলায় লিখে ফেলো। এখন কোনো ফাংশনের লেখচিত্রে যদি এইরকম টুপির মতন অংশ তৈরি হয়, যদি টুপির মতন অংশ তৈরি হয়, তাহলে এই টুপির মাথায় যে বিন্দুটা আছে এইটাকে বলা হয় হচ্ছে গুরুমান। এ হচ্ছে গুরুমান কি জিনিস। আবার কোনো একটা ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে গেলে যদি এইরকম নৌকার মতন অংশ তৈরি হয়, তাহলে নৌকার তলায় যে মানটা, এই মানটাই হচ্ছে লঘুমান, ঠিক আছে? তার মানে গুরুমান কি জিনিস এবং লঘুমান কি জিনিস তোমরা বুঝে গেছো। এইবার খেয়াল করো, আমি একটা লেখচিত্র আঁকলাম, আমার লেখচিত্রটা হচ্ছে এইরকম। কথা বুঝছে কি? এখন তুমি দেখো লেখচিত্রটা আসলে আমি একটু ভালো করে আঁকি, লেখচিত্রটা হচ্ছে এইরকম। এখন তুমি আমাকে বলো এই লেখচিত্রে কি কোনো টুপি নৌকা আছে? তুমি আমাকে বলো, আমি একটা লেখচিত্র আঁকলাম, আমার লেখচিত্রটা হচ্ছে এইরকম, এইখানে কি কোনো টুপি নৌকা আছে? আমি তোমার একটা লেখচিত্র আঁকলাম, যে লেখচিত্রটা হচ্ছে ধরো এইরকম, এইখানে কি কোনো টুপি নৌকা আছে? তার মানে এই জায়গাতেও কোনো টুপি নৌকা নাই। এই জায়গাটা কিন্তু এটা ভাই টুপি নৌকার মতন না, একটু ঢেউ খেলানো, বাট এটা কিন্তু উপরে সাপের মতন, এইখানেও কোনো টুপি নৌকা নাই। আর এটা তো পাহাড়ের মতন খাঁচকাটা, এখানেও কোনো টুপি নৌকা নাই। টুপি কিন্তু খাঁচকাটা না, টুপি একটু রাউন্ড টাইপের। কথা বলছে কি, যে এইরকম। আবার নৌকাও কিন্তু নিচের দিকে এরকম খাঁচকাটা না, একটু রাউন্ড টাইপের। কথা বলছে কি, এটা হচ্ছে লঘুমান। তার মানে ফাংশন হইলেই তার যে গুরুমান লঘুমান থাকবে, ব্যাপারটা কথাটা ঠিক না। ফাংশন হইলেই যে গুরুমান এবং লঘুমান থাকবে, কথাটা ঠিক না। ফাংশনের লেখচিত্রে যদি টুপির মতন অংশ থাকে তাইলে গুরুমান থাকবে, যদি নৌকার মতন অংশ থাকে তাইলে লঘুমান থাকবে, আদারওয়াইজ গুরুমানও থাকবে না, লঘুমানও থাকবে না। যেমন এইগুলা। এই জন্য তুমি দেখবা কিছু কিছু অঙ্ক করে তোমাকে বলে দিতে হবে যে এই ভাইয়ের কোনো গুরুমান লঘুমান নাই, কেননা তার ভিতরে কোনো কি তৈরি হয় নাই, কোনো টুপিও তৈরি হয় নাই, কোনো নৌকাও তৈরি হয় নাই। আশা করি গুরুমান কি জিনিস এবং লঘুমান কি জিনিস সেটা তোমরা বুঝে গেছো। এইবার
এখন আরেকটু ঝামেলা আছে, আরেকটু গুরুমান এবং লঘুমানের ঝামেলা আছে। তুমি মাঝে মাঝে দেখবা গুরুমান মানে হচ্ছে ম্যাক্সিমাম মান, আর লঘুমান মানে হচ্ছে ম্যাক্সিমা এবং মিনিমা। এখন সবাই চিন্তা করতে পারো তাহলে বড় মানটাই হচ্ছে গুরুমান আর ছোট মানটাই হচ্ছে লঘুমান। এই কথাটা কিন্তু ভাই ঠিক না, এই কথাটা কখনোই ঠিক না। আমরা একটু আগেই দেখলাম যে গুরুমান এবং লঘুমানটা ডিপেন্ড করে টুপি এবং নৌকার শেপের উপর, নট বড় এবং ছোটোর উপরে। কথা বলছি, তার মানে কখনো কখনো এমন হতে পারে যে গুরুমানের মান আসছে 5 আর লঘুমানের মান আসছে 14। তার মানে গুরুমানই লঘুমানের চাই বড়। যেমন আমি একটা লেখচিত্র আঁকতে চাই এই মুহূর্তে, ধরো আমি একটা লেখচিত্র আঁকলাম, হচ্ছে ধরো আমার এই রকম যাচ্ছিল একটা রেখা, একটা টুপির মতন অংশ তৈরি হলে থেমে গেল, দিয়ে আবার উঠে গেল, এইখানে গিয়ে একটা নৌকার মতন অংশ তৈরি হলো। ধরো আমি একটা কিম্ভূত কিমাকার একটা অদ্ভুত লেকচার আঁকছি, এটা একটা গ্রাফ আঁকছি, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর এইটা হচ্ছে ধরো এক্স অ্যাক্সিস। এখন তুমি যে অদ্ভুত গ্রাফটা দেখতেছো, এইখানে তুমি টুপি খুঁজে বের করো, তাহলে এই হচ্ছে ভদ্রলোক টুপি, এইটা কিন্তু ভাই গুরুমান। টুপি মানেই কি মান? গুরুমান। আর নৌকা মানেই কি মান? লঘুমান। কথা বুঝছি কি? এইবার তুমি আমাকে বলো যে এক্স অক্ষ থেকে যদি আমি হাইট ক্যালকুলেশন করি বা ওয়াইয়ের মান ক্যালকুলেশন করি বা ওয়াই অক্ষের দিকে দূরত্ব ক্যালকুলেশন করি, তাহলে বলো এই যে দুইটা সবুজ দাগ দিলাম, কে বেশি উঁচুতে, কে বেশি বড়? বলো তো, গুরুমান বড় নাকি লঘুমান বড়? এইখানে ছবি কথা বলতেছে লঘুমান বড়, পাগলেও বুঝবে লঘুমান বড়, গুরুমান ছোট। তার মানে গুরুমান এবং লঘুমান মানে বড় মান এবং ছোট মান না। গুরুমান এবং লঘুমান মানে হচ্ছে নৌকার টুপি। কথা বুঝছি না বুঝি নেই? কথা বুঝছে কি? ওকে। এবং এই গুরুমান কিন্তু এই পয়েন্টের যে হাইটটা, মানে এইখানকার যে কোটিটা কিন্তু গুরুমান, আর এইখানকার যে কোটিটা এইটা কিন্তু লঘুমান। তার মানে গুরুমান কিন্তু ওই বিন্দু না, ওই বিন্দুর কোটি, ওয়াইয়ের মান। ঠিক আছে? ওকে, আশা করি গুরুমান এবং লঘুমান কি জিনিস এইটা আমরা বুঝে গেছি। এখন আমরা কি করব, যে গুরুমান এবং লঘুমান আমরা কিভাবে ক্যালকুলেট করব, এটা হচ্ছে প্রসিডিউরটা কি হতে পারে। খেয়াল করো, আমি এই একটা লেখচিত্র অঙ্কন করলাম, আমার লেখচিত্রটা হচ্ছে এইভাবে গিয়ে এইভাবে আসছে, ধরো এইটা। তার মানে এইটা হচ্ছে গুরুমান আর এইটা হচ্ছে লঘুমানের পয়েন্ট। ঠিক আছে? এখন তুমি দেখো, এই গুরুমান বরাবর যে ভুজ, এই ভুজটা ধরলাম হচ্ছে x1, আর এইখানে বরাবর যে ভুজ, এই ভুজটা হচ্ছে x2। কথা বুঝছে কি? তার মানে গুরুমানের ভুজ হচ্ছে x1 আর লঘুমানের ভুজ হচ্ছে x2। বুঝছে কি? আর এই ফাংশনটার লেখচিত্র হচ্ছে y = f of x। ঠিক আছে? তাহলে ফাংশনে যদি x এর মান আমি x1 বসাই, তাহলে যে y পাবো এইটা হবে হচ্ছে f of x1। কথা বুঝছি কি? f of x1। তার মানে এই x1 আমি বসানোর পরে আমি যে কোটিটা পাইলাম, এই কোটিটাই কিন্তু এই যে খাড়া, এটা এই যে আমি এটা y লিখছি, এইটাই হচ্ছে y max বা y গুরুমান। আর এইখানে y = যে x2, মানে x এর ভ্যালু x2 বসাইলে আমি যে yটা পাবো, এইটা হচ্ছে এই পয়েন্টের হাইট, এইটাই হচ্ছে y মিন বা লঘুমান। কথা বুঝছি না বুঝি নাই? তার মানে এই ফাংশনটা f of x = ধরো তোমার 3x² + 5x, এই ধরো এইরকম একটা র্যান্ডম ফাংশন দেওয়া আছে। তার মানে এই পুরা জিনিসটাই y, এই পুরা জিনিসটাই y। তার মানে y = 3x² + 5x। এখন তুমি যদি খুঁজে বের করতে পারো যে কোন ভুজে গুরুমান আছে আর কোন ভুজে লঘুমান আছে, তার মানে ভুজ মানে কার মান? x এর মান। তার মানে কোন x এ গুরুমান আছে এবং কোন x এ লঘুমান আছে সেটা যদি খুঁজে বের করতে পারো, অর্থাৎ x1 এবং x2-র মান যদি তুমি বের করতে পারো, তাহলে এই জায়গা x এর মান তুমি ওই মান বসাইলে গুরুমান পেয়ে যাবা, x এর জায়গা ওই মান বসাইলে তুমি লঘুমান পেয়ে যাবা। কথা বুঝছি না বুঝি নাই? সবাই কি কথা বুঝে গেছে? সবাই? আমরা কিন্তু ভাই এই গুরুমান লঘুমান খুব মারাত্মক করে বুঝতে হবে ভাই, খুবই মারাত্মক, ডেঞ্জারাস লেভেলের বুঝতে হবে। এই জন্য তোমরা একটা সবাই কাজ করো, সবাই একটা কাজ করো, এটা শেয়ার দিয়ে দাও। এবং আজকের এই লেকচারটা আমরা এখানে একটা নাম্বার লিখে রেখে, গতদিন যেটা লিখছিলাম, আজকের এই লেকচারটা আমরা যদি 350+ শেয়ার হয়ে যায়, তাহলে আমরা এপিসোড 5 নিয়ে চিন্তা ভাবনা করবো এবং সেটা তাড়াতাড়ি
যে ম্যারাথনের এপিসোড 5 বের করা যায় কিনা। ঠিক আছে, তার মানে গুরুমান এবং লঘুমান কিভাবে বের করব, কিভাবে ভুজ বের করব, এটা হচ্ছে আমরা আলোচনা করব। আমরা মোটামুটি এই কথাটুকু বুঝে গেছি গুরুমান কি জিনিস এবং লঘুমান কি জিনিস, এইটুকু বুঝলেই চলবে আমাদের। ঠিক আছে, এবার চলো আমরা সামনে বাড়ে খেয়াল করি। আমি এইখানে একটা লেখচিত্র আঁকবো। টোটাল ক্যালকুলাস ভাই লেখচিত্র বেজ এবং বুঝে পড়তে হবে, বুঝে পড়তে হবে। ঠিক আছে, আন্দাজে মুখস্থ করে অঙ্ক করতে পারলে চলবে না ভাই, এতে করে তুমি বোর্ড পরীক্ষা পারে, বোর্ড পরীক্ষা তো হচ্ছেই না, হয়ই না, কিন্তু অ্যাডমিশন টেস্টে যা ঝামেলা পড়ে যাওয়া ভাই। ধরো এই একটা হচ্ছে লেখচিত্র, অবশ্যই এটা গুরুমানের লেখচিত্র। ঠিক আছে, টুপি তৈরি হয়ে গেছে। আর এইটা হচ্ছে ধরো এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। এইখানে আমি আরেকটা লেখচিত্র অঙ্কন করলাম, এইটা হচ্ছে লঘুমানের লেখচিত্র। ঠিক আছে, আর দুই জায়গায় ধরো ফাংশনটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। ধরো এইটার জন্য যে এফ অফ এক্স, এইটার জন্য ভিন্ন আর একটা এফ অফ এক্স। ঠিক আছে, দুইটা আমি ফাংশন ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। এবার তুমি খেয়াল করো যে এই পয়েন্টটাই হচ্ছে আমাদের গুরুমানের পয়েন্ট আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের লঘুমানের পয়েন্ট। এখন আমি এই পয়েন্টে একটা স্পর্শক আঁকবো, যেটা এটাকে টাচ করে চলে যাবে, এই যে স্পর্শকটা। আমি এই পয়েন্টেও একটা স্পর্শক আঁকবো, এই হচ্ছে স্পর্শকটা। ঠিক আছে, এদের নাম হচ্ছে স্পর্শক। এখন তুমি একটু খেয়াল করো, আমি যদি এই রকমই লেখচিত্র হতো এবং ধরো এই লালটার এই লেখচিত্র সেম, আমি যদি একদম টপে লেখচিত্রটা না এঁকে, স্পর্শকটা না এঁকে এই ধারের কাছে স্পর্শকটা আঁকতাম, তাহলে স্পর্শকটা হতো মোটামুটি এইরকম। কথা বুঝছে কিনা? কথা কি বুঝছি? এবার তুমি দেখো, গুরুমানের পয়েন্টের যে স্পর্শক সবুজ দাগ, সে এক্স অক্ষের সমান্তরাল। লঘুমানের পয়েন্টের যে স্পর্শক, সেও কিন্তু এক্স অক্ষের সমান্তরাল। আর একটু আগে দেখছিলাম এক্স অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের উপর শুয়ে আছে এমন রেখার ঢাল কত? এমন রেখার ঢাল 0। আর ঢাল 0 মানেই ঢাল ইকুয়াল টু আমরা পড়ছিলাম হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। আর ওই গুরুমান এবং লঘুমানের পয়েন্টে আমরা ডিওয়াই বাই ডিএক্স 0 লিখতে পারি, কেননা ওই পয়েন্টে স্পর্শক 0। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কথা। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কথা। গুরুমান এবং লঘুমান দুই পয়েন্টেই, গুরুমান এবং লঘুমান দুই পয়েন্টেই কিন্তু স্পর্শক 0। তার মানে গুরুমানের পয়েন্টেও আমি স্পর্শক 0 লিখতে পারবো, লঘুমানের পয়েন্টেও স্পর্শকের ঢাল 0 লিখতে পারবো। বাট তাহলে আমার প্রপার্টিটা হচ্ছে গুরুমান এবং লঘুমানের জায়গাতে স্পর্শকের ঢাল 0। কথা ক্লিয়ার? এবার তুমি দেখো, গুরুমান এবং লঘুমানের পয়েন্টে যে স্পর্শকের ঢাল 0, তাহলে গুরুমানের পয়েন্টে কি 0, তাহলে লঘুমানের পয়েন্টে কি 0। তাহলে দুই জায়গায় যদি 0 হয়, পার্থক্যটা করবা কি দিয়ে? তার মানে হচ্ছে স্পর্শকের ঢাল 0 লিখে আমরা গুরুমান এবং লঘুমান দুই পয়েন্টেরই কথাবার্তা পাবো। বাট কোনটা গুরুমানের কথা আর কোনটা লঘুমানের কথা, এইটা তোমারে বুঝতে হবে, এইটা তোমারে বুঝতে হবে। তার মানে স্টেপ 1 আমরা বুঝে গেছি। স্টেপ 1 হচ্ছে দুই পয়েন্টেই স্পর্শক 0, স্পর্শকের ঢাল 0। ঠিক আছে, এইবার তোমাদের কি মনে আছে গত লেকচারে আমরা যে পর্যায়ক্রমিক অন্তরীকরণ বা সাকসেসিভ ডিফারেন্সিয়েশন পড়াচ্ছিলাম? আচ্ছা, এটা কিন্তু আমি নতুন ছবি, আগের ছবি মুছে দিয়ে তোমরা আবার নতুন ছবি আঁকো। এটা খেয়াল করো যে গতদিন আমরা বলছিলাম যে y1 হচ্ছে প্রথম অন্তরীকরণ dy ভাগ dx, তাই তো? আর দ্বিতীয় অন্তরীকরণ যেটা, সেটা হচ্ছে প্রথম অন্তরীকরণকে, এই প্রথম অন্তরীকরণকে আবার অন্তরীকরণ। তার মানে এইখানে দেখো, প্রথম অন্তরীকরণটা আসলে কি? এই y-কে একবার অন্তরীকরণ, তার মানে ddx মানে হচ্ছে অন্তরীকরণ, এই হচ্ছে y, এই হচ্ছে একবার অন্তরীকরণ dy dx। এখন এই dy বাই dx-কে আবার অন্তরীকরণ, তার মানে আবার ddx, এটাকেই আমরা বলি হচ্ছে d স্কোয়ার y ভাগ dx স্কোয়ার। এটা হচ্ছে সেকেন্ড অন্তরীকরণ, এটা হচ্ছে সেকেন্ড অন্তরীকরণ। কথা বুঝছে কি? তার মানে সেকেন্ড যে অন্তরীকরণ সেটা আসলে কি? প্রথম অন্তরীকরণ যে dy বাই dx, এটা তো ইকুয়াল টু ঢাল আমরা জানি।
তাহলে সেকেন্ড অন্তরীকরণ যেটা, সেটা তো ডিওয়াই বাই ডিএক্সকেই আবার অন্তরীকরণ, ডিওয়াই বাই ডিএক্সকেই আবার অন্তরীকরণ, তাই তো? এইটাই হচ্ছে সেকেন্ড অন্তরীকরণ, এইটাকে বলা হয় ডি স্কোয়ার ওয়াই ভাগ ডিএক্স স্কোয়ার, ঠিক আছে? তাহলে এই সেকেন্ড অন্তরীকরণ মানে কি? এই সেকেন্ড অন্তরীকরণ মানে হচ্ছে, এই প্রথম অন্তরীকরণ মানে তো হচ্ছে ঢাল, এর মানে হচ্ছে ঢালকে আবার অন্তরীকরণ। প্রথম অন্তরীকরণ মানে হচ্ছে ঢাল, আর দ্বিতীয় অন্তরীকরণ মানে হচ্ছে ঢালের অন্তরীকরণ বা ঢালকে আবার অন্তরীকরণ। কথা বুঝছি না বুঝি নাই? এবার তুমি আরেকটু কথাবার্তায় চলে আসে, এইটুকু মুছে দিলাম। তার মানে আমরা বুঝলাম প্রথম অন্তরীকরণ হচ্ছে ঢাল, আর দ্বিতীয় অন্তরীকরণ ডি স্কোয়ার ওয়াই ভাগ ডিএক্স স্কোয়ার, এটা হচ্ছে ঢালকে অন্তরীকরণ, অন্তরীকরণ, ঢালকে অন্তরীকরণ। তার মানে প্রথম অন্তরীকরণ ঢাল, আজকের থেকে লাইফ টাইম মনে রাখবা। প্রথম অন্তরীকরণ হচ্ছে ঢাল, আর দ্বিতীয় অন্তরীকরণ হচ্ছে ঢালকে অন্তরীকরণ, ঢালকে অন্তরীকরণ, ঠিক আছে? মুছে দিলাম। এবার আমরা একটু ফিজিক্সে চলে যাব। ফিজিক্সে বেগ হচ্ছে ভি, এই ভি তোমরা জানো হচ্ছে ডিএক্স ভাগ ডিটি, ডিএক্স। তার মানে এর মানে কি? এর মানে হচ্ছে এক্সকে অন্তরীকরণ কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে, এক্সকে অন্তরীকরণ টি এর সাপেক্ষে। কথা বুঝছি কি? তাহলে এক্স মানে হচ্ছে দূরত্বের অন্তরীকরণ টাইমের সাপেক্ষে, দূরত্বের অন্তরীকরণ টাইমের সাপেক্ষে, দূরত্বের অন্তরীকরণ টাইমের সাপেক্ষে। আর দ্বিতীয় অন্তরীকরণ হচ্ছে ঢালকে অন্তরীকরণ, এই যে এইখানে আমি লিখছিলাম ডিডিএক্স অফ হচ্ছে ঢাল। তার মানে দ্বিতীয় অন্তরীকরণ মানে হচ্ছে ঢালকে অন্তরীকরণ এক্সের সাপেক্ষে, দ্বিতীয় অন্তরীকরণ হচ্ছে ঢালকে অন্তরীকরণ এক্সের সাপেক্ষে। আর বেগ মানে হচ্ছে দূরত্বকে অন্তরীকরণ টাইমের সাপেক্ষে। আর এইটাকে আমরা বেগের সংজ্ঞা আমরা জানি, বেগের সংজ্ঞা আমরা জানি হচ্ছে কার সময়, কার সাপেক্ষে? টাইমের সাপেক্ষে। এইটাকে আমরা বলি হচ্ছে টাইমের সাপেক্ষে, টাইমের সাপেক্ষে, সাপেক্ষে দূরত্বের পরিবর্তন। এটাই না বেগ? মনে পড়ে? যারা একটু 9-10-এ ফিজিক্স পড়ছো বা এখনও ইন্টারমিডিয়েটে ফিজিক্স পড়ছো, তারা তো বেগের সংজ্ঞা জানো যে একক সময়ে দূরত্ব পরিবর্তন বা দূরত্ব পরিবর্তনের হার, একক সময়ে দূরত্বে পরিবর্তন বা দূরত্ব পরিবর্তনের হার, এর নামই বেগ। কার সাপেক্ষে? এই যে দূরত্ব যে পরিবর্তন কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। তার মানে সময়ের সাপেক্ষে দূরত্বকে অন্তরীকরণ করলে যা পাওয়া যায় তা হচ্ছে সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তন। তাহলে তাহলে তুমি আমাকে বলো তো যে যদি এক্সের সাপেক্ষে ওয়াইকে অন্তরীকরণ করি, তাহলে আমরা ওয়াইয়ের পরিবর্তন পাবো এক্সের সাপেক্ষে। তাহলে তুমি আমাকে বলো এক্সের সাপেক্ষে যদি আমরা একটা আন্ডাকে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা আন্ডার পরিবর্তন পাবো এক্সের সাপেক্ষে। যদি আমরা এক্সের সাপেক্ষে একটা মুরগিকে ডিফারেন্সিয়েশন করি, তাহলে রেজাল্ট হবে মুরগির পরিবর্তন এক্সের সাপেক্ষে। তাহলে দ্বিতীয় অন্তরীকরণ হচ্ছে ঢালকে অন্তরীকরণ, তার মানে আমরা যে আউটপুটটা পাবো সেটা হবে ঢালের পরিবর্তন এক্সের সাপেক্ষে, ঢালের পরিবর্তন এক্সের সাপেক্ষে। তার মানে আমরা কথা আবার ব্যাক চলে যাই যে প্রথম অন্তরীকরণের নাম হচ্ছে ঢাল, বা দ্বিতীয় অন্তরীকরণের নাম হচ্ছে ঢালের পরিবর্তন। কোন অক্ষের দিকে? এক্স অক্ষের দিকে। কথা বুঝছি না বুঝি নাই? তার মানে আজকের পর থেকে বলো প্রথম অন্তরীকরণ মানে কি? প্রথম অন্তরীকরণ মানে হচ্ছে ঢাল, আর দ্বিতীয় অন্তরীকরণ মানে হচ্ছে ঢালের পরিবর্তন। কথা বুঝছি কি? এই দুইটা কথা মনে রাখলেই চলবে বা বুঝলেই চলবে যে প্রথম অন্তরীকরণ মানে হচ্ছে ঢাল, আর দ্বিতীয় অন্তরীকরণ মানে হচ্ছে ঢালের পরিবর্তন। কথা বুঝছি কি? ঢালের পরিবর্তন। এবার তুমি বলো তো পরিবর্তন মানে কি? এখন যেটা আছে আর পরে যেটা হবে, ধরো ব্যাপারটা এরকম। পরিবর্তন মানে কি? পরিবর্তন মানে হচ্ছে ধরো তোমার কাছে এখন আছে 5 টাকা, তুমি হচ্ছে তোমার হয়ে গেল 10 টাকা। তাহলে পরিবর্তন মানে কি? তুমি 5 টাকা মাইনাস 10 টাকা লেখো নাকি 10 টাকা মাইনাস 5 টাকা লেখো? পরিবর্তন মানে হচ্ছে সবসময় পরেরটা বিয়োগ আগেরটা। তার মানে
প্রথম অন্তরীকরণ মানে হচ্ছে ঢাল, আর দ্বিতীয় অন্তরীকরণ মানে হচ্ছে ঢালের পরিবর্তন। এই কথার মানে হচ্ছে পরের ঢাল বিয়োগ আগের ঢাল। তার মানে প্রথম অন্তরীকরণ মানে হচ্ছে ঢাল, আর দ্বিতীয় অন্তরীকরণ মানে হচ্ছে ঢালের পরিবর্তন। কোন অক্ষের দিকে? এক্স অক্ষের দিকে। এর মানে হচ্ছে পরের ঢাল বিয়োগ আগের ঢাল, আগের ঢাল। কথা বুঝছে কি? তার মানে প্রথম অন্তরীকরণ মানে হচ্ছে ঢাল, আর দ্বিতীয় অন্তরীকরণ মানে হচ্ছে ঢালের পরিবর্তন। আর ঢালের পরিবর্তন এই কথার মানেই হচ্ছে পরের ঢাল বিয়োগ আগের ঢাল। কথা বুঝছি না বুঝি নাই? আশা করি সবাই বুঝে গেছি। এইবার এই ছবিতে আবার ব্যাক, গুরুমানের ছবিতে, সবাই গুরুমানের ছবিতে ব্যাক। এবার দেখো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু গুরুমান, আর এই জায়গা হচ্ছে ঢাল 0। তার মানে প্রথম অন্তরীকরণ 0। ঠিক আছে? দ্বিতীয় অন্তরীকরণকে আমরা প্র্যাকটিক্যালি কিভাবে বুঝবো? পরের ঢাল বিয়োগ আগের ঢাল। তার মানে গুরুমানের পয়েন্টের পরের কোনো পয়েন্টের ঢাল বিয়োগ আগের কোনো পয়েন্টের ঢাল। তার মানে এই কালো পয়েন্টের যে ঢাল, এটা হচ্ছে প্রথম অন্তরীকরণ, আর দ্বিতীয় অন্তরীকরণ মানে হচ্ছে ঢালের পরিবর্তন, মানে পরের ঢাল বিয়োগ আগের ঢাল। তার মানে এই পয়েন্টের পরের কোনো পয়েন্টের ঢাল বিয়োগ আগের কোনো পয়েন্টের ঢাল। তার মানে তুমি দেখো এই পয়েন্ট দিয়ে, পরের একটা পয়েন্ট দিয়ে যদি তুমি স্পর্শক টানো, এই একটা হলো সবুজ দাগটা হলো তোমার স্পর্শক, আবার এই পয়েন্ট দিয়ে যদি টানো এইটা হবে হচ্ছে তোমার স্পর্শক। তার মানে এই সবুজ দাগের যেটা ঢাল হবে এটা হবে পরের ঢাল, পরের ঢাল, আর এই পাশের যে সবুজ দাগের যে ঢালটা হবে এইটা হবে আগের ঢাল, আগের ঢাল। তাহলে এই ঢাল থেকে যদি আমরা এই ঢাল বিয়োগ দিয়ে দিই, যেটা পাবো ওইটাই হচ্ছে দ্বিতীয় অন্তরীকরণ। কথা বুঝছে কি? এবার দেখো পরের পয়েন্টের যে ঢাল বের করব, যে আমরা ঢাল এক্স অক্ষের কোন দিকের সাথে কোণ বের করে? এক্স অক্ষের ডান দিকের সাথে কোণ। এখন তুমি দেখো এইটা তো এক্স অক্ষ, তাহলে দেখো এক্স অক্ষের সাথে সে এই দিকেও একটা কোণ তৈরি করছে, আবার এই পাশেও একটা কোণ তৈরি করছে। তুমি কোন কোণটা নিবা? তুমি অবশ্যই ডান দিকের কোণ নিবা, ধনাত্মক দিক। তাহলে এই হচ্ছে থিটা, এবং এই থিটাটা অবশ্যই স্থূল কোণ, 90 ডিগ্রি থেকে বড়। তার মানে পরের ঢালকে আমি বললাম হচ্ছে M2, এটা হবে ট্যান অফ স্থূল কোণ। এবং তুমি ক্যালকুলেটারে ট্যান স্থূল কোণ অর্থাৎ ট্যান 90 চেয়ে বড় একটা অ্যাঙ্গেল দিয়ে দেখো, তুমি দিয়ে দাও ট্যান 110 ডিগ্রি, দেখো আনসার হবে নেগেটিভ। তার মানে পরের ঢাল হবে হচ্ছে নেগেটিভ। তার মানে পরের ঢালের সাংখ্যিক মানটা নেগেটিভ হবে। কেন? কেননা পরের যে ঢালটা, এই ঢালটার যে অ্যাঙ্গেলটা এটা স্থূল কোণ, বাট আগের যে ঢালটা এক্স অক্ষের ডান দিকের সাথে কোণ, এই হচ্ছে এক্স অক্ষের ডান দিকের সাথে কোণ। এইটা দেখো সূক্ষ্ম কোণ, এটা হচ্ছে আগের ঢাল, এটা হচ্ছে M1, এটাকে আমরা বললাম হচ্ছে ট্যান অফ সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম বানান ভুল করো না, আমি ইচ্ছা করে বানানে এরকম লিখলাম সূক্ষ্ম কোণ। আর ট্যান অফ সূক্ষ্ম কোণ মানে 90 চাইতে ছোট, তার মানে হচ্ছে পজিটিভ। তাহলে দ্বিতীয় অন্তরীকরণকে আমরা বলছিলাম হচ্ছে ঢালের পরিবর্তন, তার মানে d²y/dx²। এর মানে হচ্ছে ঢালের পরিবর্তন, মানে পরের ঢাল বিয়োগ আগের ঢাল। তার মানে M2 মাইনাস হচ্ছে M1। তার মানে M2টার মান হচ্ছে নেগেটিভ। একটা নেগেটিভ সংখ্যার থেকে বিয়োগ হবে M1 হচ্ছে পজিটিভ, তার মানে একটা পজিটিভ সংখ্যা। তাহলে একটা নেগেটিভ সংখ্যা থেকে একটা পজিটিভ সংখ্যা আমরা বিয়োগ দিই, একটা নেগেটিভ সংখ্যা থেকে একটা পজিটিভ সংখ্যা বিয়োগ দিব, -5 থেকে আমরা 3 বিয়োগ দিব, রেজাল্ট কিন্তু নেগেটিভ। তার মানে রেজাল্ট হবে কিন্তু নেগেটিভ। তার মানে গুরুমানের বৈশিষ্ট্য কি? গুরুমানের বৈশিষ্ট্য হচ্ছে গুরুমানের পয়েন্টে স্পর্শকের ঢাল 0, মানে প্রথম অন্তরীকরণ 0, এবং গুরুমানের পয়েন্টে দ্বিতীয় অন্তরীকরণের মান নেগেটিভ, কেননা ঢালের পরিবর্তন নেগেটিভ। কথা বুঝছে কি? তাহলে গুরুমানের বৈশিষ্ট্য পাইলাম আমরা দুইটা। গুরুমানের বৈশিষ্ট্য দুইটা, একটা বৈশিষ্ট্য হচ্ছে ঢাল 0, আর একটা হচ্ছে ঢালের পরিবর্তন, পরের ঢাল বিয়োগ আগের ঢাল। তাহলে ঢালের পরিবর্তন হচ্ছে নেগেটিভ। কথা বুঝছে কি? এই হচ্ছে পাইলাম গুরুমান। মুছে দিলাম ভাই, যে কথা বলতেছি ভাই খুব সিরিয়াস লেভেলের কথা। এটা যদি ভালো মতন বুঝো ভাই, তাহলে গুরুমান এবং লঘুমান নিয়ে খেলা যাবে। দেখো এই হচ্ছে এক্স এবং এই হচ্ছে ওয়াই। এই যে এই নাম্বারটা দেখো 350,
ঠিক আছে, তাই আমরা এপিসোড, আর আমি হচ্ছে যে কমেন্ট করে টাইম নষ্ট করতেছি না, ঠিক আছে, যে 1 ঘন্টা পড়ানোর মধ্যে আমি ধরো তোমার কমেন্টই পড়লাম 30 মিনিট, আমরা ওইগুলা দিচ্ছি না। আমি এমনভাবে একবারে যা কথা বলবো, যদি ক্ষুদ্র কোনো ইনফরমেশন লাগে আমার কথার মধ্যেও ইনফরমেশন আছে, তুমি যা ছোট ছোট জিনিসগুলা খেয়াল রাখবা। মানে আমি এমন একটা টপিক তোমার সামনে উপস্থাপন করব না যে তোমার দেখে মনে হবে যে এটা কীভাবে রিলেট করলো। এভরি ছোট ছোট জিনিস দেখো, এক্স অক্ষের সমান্তরাল যে ঢাল 0 আমি সেটাও বুঝিয়ে নিচ্ছি তোমাকে, কথা বলছি 0 থেকে আমরা ধীরে ধীরে, তার মানে যে কোনোদিনও গুরুমান লঘুমান পড়ো নাই সেও বুঝতে পারবা, তবে তার একটু অন্তরীকরণ জানা লাগবে। ওকে, এই হচ্ছে আমাদের অবশ্যই লঘুমানের কার্ভ। তাহলে এই বিন্দুটা হচ্ছে লঘুমানের বিন্দু, তাহলে লঘুমানের বিন্দুতেও কিন্তু dy/dx 0, কেননা এই বিন্দুতে স্পর্শক টানলে এক্স অক্ষের সমান্তরাল হবে, তার মানে ঢাল 0 হবে। ঠিক আছে, এবার দেখো এই পয়েন্টের পরের পয়েন্টের ঢাল, তার মানে এই পয়েন্টের পরে এক্স অক্ষ বরাবর পরে, কেননা এক্স অক্ষের সাপেক্ষে ছিল কিন্তু, তাহলে এক্স অক্ষ বরাবর পরের পয়েন্ট হচ্ছে এইটা, আর আগের পয়েন্ট হচ্ছে এইটা। তার মানে এই সবুজ পয়েন্টের ঢাল মানে পরের ঢাল বিয়োগ হবে আগের ঢাল। তাহলে এই পয়েন্টে আমি একটা স্পর্শক আঁকতে চাই, এই যে দেখো স্পর্শকটা আমি সুন্দর করে আঁকি, ইচ্ছা করে আমি অবশ্য আরও ভালো ছবি আঁকতে পারি। ধরো এই হচ্ছে আমাদের পরের পয়েন্টের স্পর্শক, ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের পরের পয়েন্টের স্পর্শক। তাহলে এইটার যে ঢাল হবে এইটা হবে পরের ঢাল, পরের ঢাল মানে M2। আর এর এই পরের ঢালেরটা খেয়াল করো, দেখো যে স্পর্শক এক্স অক্ষের ডান দিকে যে কোণটা তৈরি করছে, দেখো এক্স অক্ষের ডানের দিকে যে কোণটা তৈরি করছে এইটা হচ্ছে সূক্ষ্মকোণ, তার মানে tan অফ সূক্ষ্মকোণ, tan অফ সূক্ষ্মকোণ, ঠিক আছে, তার মানে tan সূক্ষ্মকোণ মানে পজিটিভ, তার মানে পরের ঢাল পজিটিভ। এবার দেখো এই পয়েন্টের আগের যে পয়েন্ট আছে এই পয়েন্ট দিয়ে যদি একটা স্পর্শক টানি সেটা এটা হবে লাল দাগটা, তার মানে এইটার যে ঢাল হবে এটা হচ্ছে M1 আগের ঢাল। এবার দেখো এক্স অক্ষের সাথে যেখানে ছেদ করছে এই অ্যাঙ্গেলটা বামে আর এই অ্যাঙ্গেলটা ডানে, ডানে ধনাত্মক দিকের যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে এইটা, এটা কিন্তু ভাই কি কোণ? স্থূলকোণ। তার মানে M1 হবে হচ্ছে আগের ঢাল tan অফ স্থূলকোণ, আর tan অফ স্থূলকোণ মানে হচ্ছে নেগেটিভ, তার মানে পরের ঢাল পজিটিভ আগের ঢাল নেগেটিভ। তাহলে ঢালের পরিবর্তনটাই হচ্ছে দ্বিতীয় অন্তরীকরণ। তাহলে দ্বিতীয় অন্তরীকরণ হচ্ছে পরের ঢাল বিয়োগ আগের ঢাল, তাহলে পরের ঢাল হচ্ছে পজিটিভ, বিয়োগ যাবে একটা নেগেটিভ, পজিটিভ থেকে একটা নেগেটিভ যদি বিয়োগ করো রেজাল্ট হবে পজিটিভ। তার মানে লঘুমানের বৈশিষ্ট্য, লঘুমানের বৈশিষ্ট্য দ্বিতীয় অন্তরীকরণ, দ্বিতীয় অন্তরীকরণের রেজাল্ট হবে পজিটিভ। তার মানে গুরুমান এবং লঘুমান দুইজনের জন্যই প্রথম অন্তরীকরণ 0 এবং একজনের জন্য লঘুমানের জন্য দ্বিতীয় অন্তরীকরণ পজিটিভ এবং প্রথম অন্তরীকরণ 0, আর গুরুমানের জন্য প্রথম অন্তরীকরণ 0 বাট দ্বিতীয় অন্তরীকরণ নেগেটিভ। তাহলে পার্থক্য কি বুঝতে পারছি? ওকে, ঠিক আছে, আমরা একটা অঙ্ক নিব এখন। আচ্ছা, আমরা একটা বই থেকে অঙ্ক নিতে চাচ্ছি এখন। দাঁড়াও, এটা বইটা একটু আমি একটু খুঁজে বের করে নেই। ওকে ওকে, ধরো আমি একটা অঙ্ক লিখতে চাই, যে আমার অঙ্কটা হচ্ছে এটা, যে f of x equal to হচ্ছে 2x কিউব মাইনাস 2, আচ্ছা একটু নিচে লিখে, অনেকের মনে হয় সমস্যা হচ্ছে, যে f of x equal to 2x কিউব মাইনাস 21x স্কোয়ার প্লাস 36x মাইনাস হচ্ছে 20, এই ফাংশনের গুরুমান এবং লঘুমান নির্ণয় করব। এই ফাংশনের গুরুমান এবং লঘুমান নির্ণয় করব, এবং আমরা গুরুমানের জন্য 2p, শর্ত হচ্ছে dy/dx = 0, প্রথম অন্তরীকরণ 0 এবং দ্বিতীয় অন্তরীকরণ যেটা সেটা হবে হচ্ছে নেগেটিভ। আর লঘুমানের জন্য আমরা দেখছি যে dy/dx হচ্ছে 0, বাট দ্বিতীয় অন্তরীকরণ দ্বিতীয় অন্তরীকরণ হয় হচ্ছে পজিটিভ, তাই তো? ওকে, এটাই তো, এটা f of x = মানে এটা y = তার মানে আমাদের যেটা দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেই দেওয়া আছে হচ্ছে f of x y = আর কি।
ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2x³ মাইনাস 21x² প্লাস 36x মাইনাস হচ্ছে 20। এখন দুই জায়গায় কিন্তু প্রথম অন্তরীকরণ শূন্য, তার মানে এইটাকে আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলেই তার মানে ডিওয়াই ডিএক্স, এই পাশেও এক্সের সাপেক্ষে অন্তরীকরণ। আমি আর ওইটা লিখতেছি না, ডিরেক্ট লিখতেছি। দেখো 2 × x³ তাহলে পাওয়ার সামনে আসবে, পাওয়ার সামনে আসবে 3 সামনে আসলে 6 এবং পাওয়ার 1 কমে যাবে x² মাইনাস পাওয়ার সামনে আসবে 42 এক্সের পাওয়ার 1 কমে যাবে x, আর শুধু x হলে সহগ হয়ে যায়, যা সহগ তাই, আর ধ্রুবকের অন্তরীকরণ শূন্য। কথা বলছে কি? এবং দুইজনের জন্যই কিন্তু প্রথম অন্তরীকরণ শূন্য, অতএব গুরুমান ও লঘুমানের জন্য, গুরুমান ও লঘুমানের জন্য দুইটা মানের জন্যই dy/dx = 0। তার মানে 6x² মাইনাস 42x প্লাস হচ্ছে 36 = 0। তাহলে 6 দিয়ে ভাগ করে দিই, তাহলে x² মাইনাস 7x প্লাস 6 হচ্ছে 0। এখন এইটা যদি আমরা মিডিল টার্ম করি, এটা যদি আমরা মিডিল টার্ম করি তাহলে দেখো, তাহলে x² মাইনাস হচ্ছে 6x মাইনাস x প্লাস 6 = 0। তার মানে x যদি কমন নেই তাহলে x মাইনাস 6 মাইনাস 1 কমন নিলে x মাইনাস 6 = 0। তার মানে x মাইনাস 6 ইন্টু হচ্ছে x মাইনাস 1 = 0। তার মানে x এর মান হচ্ছে 1 এবং 6, x এর মান 1 এবং 6। এখন তুমি আমাকে বলো, প্রথম অন্তরীকরণ আমরা শূন্য লিখলাম, তাহলে প্রথম অন্তরীকরণ দুইজনের জন্যই শূন্য, তার মানে এইখান থেকে যে x এর মান পাইছি 1 এবং 6, এর একটা মানের জন্য হবে গুরুমান আর একটা মানের জন্য হবে লঘুমান, কেননা দুইজনের জন্যই কিন্তু dy/dx শূন্য। তাহলে এই ফাংশনে x এর মান 1 বসালে, অর্থাৎ এখানে যা x আছে এখানে 1 বসাইলে যে আউটপুটটা পাবো ওই আউটপুটটা হতে পারে গুরুমান, আবার হতে পারে লঘুমান। আবার x এর মান যদি আমরা 6 বসাই তাহলেও একটা আউটপুট পাবো, ওই আউটপুটটা হতে পারে গুরুমান আবার লঘুমান। বাট সেটা কি গুরুমান নাকি লঘুমান, সেটা কি গুরুমান নাকি লঘুমান, সেইটার জন্য আমাদের দ্বিতীয় অন্তরীকরণের হেল্প নিতে হবে। দ্বিতীয় অন্তরীকরণ যদি হয় নেগেটিভ তাহলে আমরা বলবো হচ্ছে গুরুমান, আর যদি হয় পজিটিভ তাইলে আমরা বলবো লঘুমান। তাহলে খেয়াল করো, আমাদের প্রথম অন্তরীকরণ থেকে আমরা দ্বিতীয়, আমাদের কাছে x এর দুইটা মান আছে 1 এবং 6। এবার আমরা এই লাইনকে আবার অন্তরীকরণ করব, অর্থাৎ দ্বিতীয় অন্তরীকরণ। তার মানে d²y/dx², দ্বিতীয় অন্তরীকরণ। পাওয়ার সামনে আসবে 12x মাইনাস 42-এর জন্য 42 আর ধ্রুবক 0, এই হচ্ছে দ্বিতীয় অন্তরীকরণ। কথা বলছে এটা কি অন্তরীকরণ? দ্বিতীয় অন্তরীকরণ। x এর মান আমি দুইটা জানি, একটা জানি 1 আর একটা জানি 6। তাহলে x = 1 হলে দেখো, x = যদি 1 হয় দ্বিতীয় অন্তরীকরণে তুমি x এর জায়গা 1 বসাও, তাহলে d²y/dx² এ x এর জায়গা 1 বসাইলে তাহলে 12 × 1 মাইনাস হচ্ছে 42, তার মানে 12 মাইনাস 42, সো রেজাল্ট হচ্ছে নেগেটিভ। আর রেজাল্ট নেগেটিভ হয় কার জন্য? গুরুমানের জন্য। তার মানে x এর মান 1 হলে দ্বিতীয় অন্তরীকরণ হয় নেগেটিভ, আর দ্বিতীয় অন্তরীকরণ নেগেটিভ হচ্ছে গুরুমানের জন্য। তার মানে x এর মান যদি আমি 1 এই সমীকরণে বসাই তাহলে আমি ম্যাক্সিমাম পাবো। f max = হবে হচ্ছে 2 × 1³ মাইনাস 21 × 1² প্লাস 36 × 1 মাইনাস 20, এই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মান। এটা আমাদের কি মান? ম্যাক্সিমাম মান। এবং ম্যাক্সিমাম বা গুরুমান যে, এই ডিসিশনটা আমরা কিভাবে নিলাম? এই ডিসিশনটা নিলাম দ্বিতীয় অন্তরীকরণ থেকে। প্রথম অন্তরীকরণ থেকে আমি বলতে পারি এটার জন্য গুরুমানও হতে পারে, এটার জন্য লঘুমানও হতে পারে, বাট কোনটার জন্য গুরুমান এটা বলতে পারি না, কেননা প্রথম অন্তরীকরণ দুই জায়গায় শূন্য। বা দ্বিতীয় অন্তরীকরণ দেখে আমার বুঝে নিতে হবে গুরুমান নাকি লঘুমান। ঠিক আছে, মুছে দিলাম। আবার দেখো x = যদি 6 হয় তাহলে d²y/dx² হবে 12 × 6 মাইনাস এটা দেখো পজিটিভ। তার মানে দ্বিতীয় অন্তরীকরণ পজিটিভ হয় লঘুমানের জন্য। তার মানে মিনিমাম মান হবে, x এর মান 6 বসাবো, 2 × 6³ মাইনাস 21 × 6² প্লাস 36 × 6 মাইনাস 20, এই হচ্ছে আমাদের লঘুমান।
কথা বুঝছি কি? গুরুমান এবং লঘুমান, বুঝছি সবাই এটা? তাহলে গুরুমান এবং লঘুমানের নিয়ে আরও কথাবার্তা বলতে হবে, প্রচুর কথাবার্তা বলতে হবে, প্রচুর কথাবার্তা বলতে হবে, ঠিক আছে? বাট তোমাদের একটা বলি যে এই গুরুমান এবং লঘুমান জাস্ট এইটা নিয়েই আমরা আরেকটা এপিসোড করব। এই এপিসোডটার জন্য ওই যে তোমাদেরকে সবাইকে যেটা বলছি যে তোমরা একটু এটা শেয়ার টেয়ার দিয়ে ফেলো। ওকে, আরেকটা কথা আমি সবাইকে বলতে চাই, তো এবছর যেহেতু ইন্টারমিডিয়েট পরীক্ষা হয় নাই, অনেকেই যারা এডমিশন দিবা তাদের জন্য আমি বলি যে খুবই ডেঞ্জারাস কথাটা খুবই ডেঞ্জারাস কথা, যে জিরো গাইডেন্স ইজ বেটার দেন নো গাইডেন্স। তুমি ভুলভাবে ডিরেকশন পাচ্ছ বা ভুল ওয়েতে তুমি চলতেছো, এর চাইতে না চলা ভালো। কথা বুঝছে কি? এবং যাদের টার্গেট একবারে বুয়েট ইঞ্জিনিয়ারিং যাদের টার্গেট, তাদেরকে আমি জাস্ট মানে এটা খুব সিরিয়াস কথা ভাই, যে খুব ভালো মতন যেটা তোমার চয়েস, তোমার চয়েস বুয়েট হোক, তোমার চয়েস মেডিকেল হোক, তোমার চয়েস ঢাকা ইউনিভার্সিটি হোক, নিজের মতন করে বিগত বছরের কোশ্চেন যেহেতু পাওয়া যায়, বিগত 10 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে তুমি একটা কোশ্চেনের প্যাটার্ন ধরার চেষ্টা করো। বিলিভ ইট অর নট, বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট একই প্রশ্নে পরীক্ষা হয় না, মেডিকেল একই প্রশ্নে পরীক্ষা হয় না। তাহলে এদের প্রশ্নের অবশ্যই একটা প্যাটার্ন আছে, এবং এই প্যাটার্নটা ধরতে পারবে যে সে সাকসেসফুল হবে। ভাই, ভর্তি পরীক্ষা কিন্তু ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা দেওয়া না, ভর্তি পরীক্ষা কিন্তু ম্যাথ সেকেন্ড পেপার পরীক্ষা দেওয়া না। বুয়েট ভর্তি পরীক্ষা মানে 6টা পেপার একসাথে দেওয়া, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা মানে 8টা পেপার একসাথে পরীক্ষা দেওয়া, একদিনে পুরা জিনিসটা মাথায় নিয়ে পরীক্ষা দেওয়া। এর মানে হচ্ছে হুদাই উল্টাপাল্টা পড়ে লাভ নাই, চুজি হইতে হবে। তোমার কাজ হবে সব পড়ার দরকার নাই, যেটা লাগবে ওইটা পড়বা। কথা বুঝছে কিনা? তোমার ওইটা দরকার নাই যে আমি সব পারি, আমি অলিম্পিয়াড টাইপের কোশ্চেন সলভ করতে পারি, আমি পাজল টাইপের কোশ্চেন সলভ করতে পারি, লাভ নাই। বইয়ের কয়টা অঙ্ক পারো, লাভ আছে। কথা বুঝছে কিনা? বইয়ের 100% ম্যাথ পারা চাই, 100% ম্যাথ। এটা হচ্ছে তোমার স্টেপ 1। এরপরে না স্টেপ 2। আমাদের তো মনে করো যে ইঞ্জিনিয়ারিং কোচিং করতে গেলে আগেই শরীরের মধ্যে একটা ইঞ্জিনিয়ার ভাব চলে আসে। মেডিকেল কোচিং করতে গেলে খালি চিন্তা হয় গায়ে অ্যাপ্রনটা নাই, গলায় স্টেথোস্কোপটা নাই, তা ডাক্তার হয়ে যাইতাম, মানে একটা ডাক্তার ফিলিংস চলে আসে। বাট মেইন জায়গাতে আমরা সিরিয়াস নাই। তারপরে দিন শেষে বলি, ঢাকা ইউনিভার্সিটি খাতাই দেখতে পারে না, মেডিকেল আলাদা তো প্রশ্ন চুরি করে, খাতাই দেখতে পারে না, বুয়েট এগুলা কি ফালতু কোশ্চেন করে। ভাই, তুমি কি নিজে পরীক্ষা দিবা, নিজের কোশ্চেনটা নিজেই করতে চাও নাকি? এটা না ভাই, পড়ালেখা করতে হবে, বইয়ের 100% কোশ্চেন পারতে হবে। আমি একটা বইয়ের কোশ্চেন বলবো, তোমাকে বলে দিতে হবে ভাই এই কোশ্চেনটা কেতাবউদ্দিন বইয়ের অমুক অধ্যায়ে আছে, অমুক অধ্যায়ের পেজের ডানের পেজে আছে না বামের পেজে আছে, বামের পেজের উপরে আছে, মাঝখানে আছে না নিচে আছে, টাস করে বলে দিতে হবে। দ্যাট ইজ কল্ড লেখাপড়া অ্যাডমিশনের জন্য। বইয়ের 100% কোশ্চেন। ভাই, আমি বুয়েট ভর্তি পরীক্ষার জন্য আমি বলি, কে কথা বলবে ভাই আমি জানি না, এই কেতাবউদ্দিনের বই আমার কাছে আছে, তোমার কাছে যে কোনো রাইটারের বই থাকতে পারে। এই বইয়ের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার 100% অঙ্ক যদি পারো, প্রস্তুতি শেষ। ভর্তি পরীক্ষায় 90% মার্ক তুমি অ্যাটেন্ড করো। 90 পাইলে তো ফার্স্ট হয়ে যাওয়া ভাই। কথা বুঝছে কিনা? পড়ালেখা করতে হবে, এর কোনো বিকল্প নাই। যেহেতু একবারে সব টপিকের পরীক্ষা দিতে হবে, সব সাবজেক্টের পরীক্ষা দিতে হবে, সেহেতু স্ক্যাটার্ডলি পড়ালেখা করে কোনো লাভ নাই। গোছালো প্রস্তুতি নিতে হবে। এক অধ্যায়ে 50টা অঙ্ক আছে, তোমার 50টা অঙ্কই করতে হবে, বাট অধ্যায়টা যেন এমন হয় এই অধ্যায়ে 50টা অঙ্ক আছে বাট 5টা টাইপ, তাহলে অধ্যায়টা আর 50 অঙ্কের মধ্যে নাই, অধ্যায়টা 5 অঙ্কের মধ্যে চলে আসছে। এবং এইটা নিজেকে সর্ট আউট করে দিতে হবে, নিজে পড়ালেখা করতে হবে। কেউ আজ পর্যন্ত পড়ালেখা না করে
পীর বাবা দরবেশ বাবার থেকে পরামর্শ নিয়ে বা ঝাড়া পোছা করে বা অনেক তন্ত্রমন্ত্র করে কোনো দিন চান্স পায় নাই। পড়ালেখা করেই চান্স পাইতে হবে, পরীক্ষা দিয়েই চান্স পাইতে হবে। কথা বলছি, পরীক্ষা না দিয়ে ইন্টারমিডিয়েটের রেজাল্ট হতে পারে, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার রেজাল্ট হবে না, মেডিকেল ভর্তি পরীক্ষার কথা রেজাল্ট হবে না। আর কেউ যদি কোশ্চেন আউটের ধান্দা করো, তারা আগেই বাদ ভাই। পাওয়ারকে মিসইউজ করে যে সাকসেসফুল হচ্ছে সে সাকসেসফুল না, জীবনে একদিন না একদিন সে হেরেই যাবে। পরিশ্রম করো, লেখাপড়া করো, সাকসেস তোমার পায়ে এসে ধরা দিবে ভাই। এবং ভর্তি পরীক্ষার প্রস্তুতিটা যদি তুমি গোছালো ওয়েতে নিতে পারো, স্টেপ বাই স্টেপ গোছালো ওয়েতে নিতে পারো, যার প্রস্তুতি যত গোছালো ভর্তি পরীক্ষায় সে তত ভালো করবে। কথা বুঝছি কি? আমার কথা, আমি 100% প্রস্তুতি আমি নিব না ভর্তি পরীক্ষার জন্য, আমি 100% প্রস্তুতি নিব না, আমি 80% প্রস্তুতি নিব। বাট ওই 80%-এর 100% আনসার করে আসবো। কথা বুঝছে কি? আমি 100 মার্কের প্রস্তুতি নিব না, আমি 80 মার্কের প্রস্তুতি নিব। বাট ওই 80-র 100% মানে 80-তে 80ই পাবো আমি। এবার আসি কথা বুঝছে কি না? একটা কথা মাথায় রাখো, প্রত্যেকটা মানুষকে জাজ করা হয় তার আলটিমেট রেজাল্ট দেখে, তার আলটিমেট ইনস্টিটিউশন দেখে। এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাইছো, ইন্টারমিডিয়েটে গোল্ডেন এ প্লাস পাইছো, জেএসসিতে পাইছো, পিএসসিতে পাইছো, ফাটাইয়া দিছো তুমি, ভর্তি পরীক্ষায় কোথাও চান্স পায় নয়, এটা আর ম্যাটার করবে না। আমাকে লাস্ট কে কবে জিজ্ঞাসা করছে যে আমার ইন্টারমিডিয়েটের রেজাল্ট কত, আমি ভুলে গেছি ভাই। কেউ কোনো দিন আর জিজ্ঞাসা করবে না ভাই। এরপর থেকে পরিচয় হবে তুমি কোন ইনস্টিটিউশনে পড়ছো। সো দ্যাটস ওয়াই পরিশ্রম করতে হবে ভাই, কিচ্ছু করার নাই ভাই। সব কিছু ছেড়ে ছুড়ে পরিশ্রম করতে হবে, খুবই স্ট্রংলি পরিশ্রম করতে হবে, গোছালো প্রস্তুতি নিতে হবে। এবং ভর্তি পরীক্ষাতে কিভাবে প্রস্তুতি নিতে হবে এটা নিয়ে নিজেকে সেট করে নিতে হবে ভাই। কেননা আমি মানুষটা, তুমি মানুষটা সেম না, আমার ওয়ে অফ থিঙ্কিং তোমার ওয়ে অফ থিঙ্কিং সেম না। সো দ্যাটস ওয়াই প্রস্তুতিটা ক্লিয়ারলি নিতে হবে। এবং ভর্তি পরীক্ষার প্রস্তুতি এবং এই গুরুমান এবং লঘুমানের একটা অঙ্ক করলাম ভাই আজকে 1-1.5 ঘন্টা টাইমে, বাট একটা অঙ্ক করতে কতগুলা কথা বললাম ভাই। সব জিনিস জানতে হবে, ভর্তি পরীক্ষায় কখনো এই অঙ্কটা আসবে না। বাট এইটাকে এমনভাবে, এটা পরের ম্যারাথনে তোমরা বুঝবা, পরের ম্যারাথনে বুঝবা যে ভর্তি পরীক্ষার সময় যদি তুমি শুধু এই অঙ্কটা পারতে আর আজকের যে কথাবার্তা বললাম এই কথাবার্তা তো যদি তুমি না জানতে, তাহলে যে অঙ্ক আসতো ওইটা আর পারা যাবে না। কথা বলছি কি? তাহলে গুরুমান এবং লঘুমানের একটা ধাপ আমরা রেখে দিলাম, যেটা তোমরা 350 শেয়ার দিয়ে দিবা। আমরা নেক্সট খুব তাড়াতাড়ি এটা নিয়ে কথাবার্তা বলবো। এবং নেক্সট ম্যারাথন 5 যারা করবা তারা অবশ্যই এই লেকচারটা খেয়ে ফেলতে হবে, তাদের এই লেকচারটা খেয়ে ফেলতে হবে। দেখা হচ্ছে, বেস্ট অফ লাক।